প্রবলেম? কাকিমা বলল, হ্যাঁ আসলে তুমি তো জানোই তোমার কাকু এখানে থাকে না। সামনের মাসে প্রথম সপ্তাহে ট্যাক্স ফাইল সাবমিট করার লাস্ট ডেট, কিন্তু আমি এসবের কিছু বুঝি না, তাই বলছিলাম তুমি যদি একটু হেল্প করে দাও তাহলে খুব ভালো হয়। এমন সময় মা একটা ট্রে হাতে ঘরে ঢুকলো, বুঝলাম সাথে ভালোই চা নাস্তা আছে। মা বলল, আরে এমন ভাবে কেন বলছিস, ও জানলে নিশ্চয়ই করে দেবে, তাছাড়া ওর এখন অনেক ফ্রি টাইম আছে, তাই তুই কিছু চিন্তা করিস না, এসব নিয়ে ও সব ঠিক করে দেবে। কাকিমা বলল, থ্যাংক ইউ দিদি, তুমি আমার মাথা থেকে একটা বোঝ নামিয়ে দিলে। আমি তো খুঁজে পাচ্ছিলাম না কি করব, আর এতকাল সব আমার হাজব্যান্ড করে এসেছে, আমাকে কিছু দেখতে হয়নি। কাকিমা বলল, তুমি আমাকে তোমার নাম্বারটা দাও, আমি বাড়ি গিয়ে তোমাকে ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, তুমি রাত্রে একটু দেখে রাখ কি করতে হবে। আমি বললাম ঠিক আছে কাকিমা, মা তোমাকে নাম্বারটা দিয়ে দেবে, তুমি পাঠিয়ে দিও, তারপর আমি দেখে তোমাকে জানাবো কি করতে হবে। এই বলে আমি ওখান থেকে উঠে পড়লাম, সোজা রুমে চলে এলাম। রাত 9টার দিকে মা আর আমি ডিনার করে যথারীতি আমি মাকে কিচেন একটু হেল্প করলাম, তারপর মা আর আমি যে যার রুমে চলে গেলাম। রুমে এসে একটু বই নিয়ে পড়তে বসলাম, কারণ আমার বরাবরের অভ্যাস রাতে ঘুমানোর আগে পড়তে বসার। 1 ঘন্টা পড়ার পর 10টা নাগাদ ঘুমোতে গেলাম। জাস্ট একটু চোখটা লেগেছে, এমন সময় হোয়াটসঅ্যাপে টুং করে মেসেজের শব্দতে ঘুমটা ভেঙে গেল। দেখলাম একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। অন করতে ডিপি দেখে বুঝলাম একটা জবা কাকিমা। ডকুমেন্টগুলো জাস্ট দেখছিলাম, এমন সময় হঠাৎ করে কাকিমার ভিডিও কল। ধরব কি না ভাবছি, কারণ আমি একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আছি। ভাবতে ভাবতে কলটা কেটে গেল, কিন্তু আবার রিং বাজতে শুরু করলো, তাই আর উপায় না দেখে ধরলাম। কলটা ধরতেই কাকিমাকে দেখে আমি একটু ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। যে কাকিমাকে আমি বরাবর শাড়ি পরে দেখেছি, তিনি আজ আমার সামনে রাতের ড্রেস পরে আছে। স্বাভাবিকভাবে আমি কাকিমা দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পরক্ষণেই কাকিমার ডাকে আমার ধ্যান ভাঙল। কাকিমা, আমি বলল, এত মন দিয়ে কি দেখছ? কাকিমার এরকম প্রশ্ন আমি একটু লজ্জা পেয়ে গেলাম, তাই কিছু বললাম না। তারপরেও বলল, না কাকিমা কিছু না, আসলে আপনাকে কোনোদিন এভাবে দেখি নাই তো, তাই কৌতূহলবশত। ইটস ওকে। কিন্তু কাকিমা, কাকিমা আবার কি? আমি কি তোমার থেকে 20-30 বছরের বড় যে কাকিমা বলছো? আমি বললাম, না কিন্তু আপনি আমার মায়ের বান্ধবী, তাই স্বাভাবিকভাবে কাকিমা বলি। কাকিমা বলল, হ্যাঁ কিন্তু আমি তোমার মায়ের থেকে বয়সে অনেক ছোট, তাই তো তোমার মাকে আমি দিদি বলি। এখন থেকে আমাকে আর কাকিমা বলবে না কেমন? আমি বললাম, ঠিক আছে, কিন্তু তাহলে সবার সামনে আমি আপনাকে কি বলবো জবা? বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। একটু হেসে, জাস্ট জোকিং, সবার সামনে কাকিমা বলতে পারো, কিন্তু আড়ালে বলার দরকার নেই, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে তাই হবে। তাহলে একা থাকলে আপনাকে কি বলবো সেটা তুমি সারারাত ধরে ভাবো। এই বলে কাকিমা ফোনটা কেটে দিল। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম কাকিমা ওই হাসি দিয়ে কি বুঝাতে চাইল, আর হঠাৎ করে এইভাবে কেন বা আসলো। এমন সময় ফোনটা বেজে উঠল, আর ফোনটা ধরতেই ওপার থেকে মিষ্টি শব্দ ভেসে এলো, কি করছো? সবিতা কাকিমার ফোন। কিছু না, এই শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছিলাম, আমার বুটা আজ একা। আচ্ছা, তা হঠাৎ করে আমাকে এত মিস করছিলে কেন? আমি তো করছি, কিন্তু আমার সজাগটা তার চেয়েও বেশি মিস করছে তোমাকে। একটু ধৈর্য ধরো, কাল একটু তাড়াতাড়ি এসো, সবকিছু বুঝিয়ে দেব। আর হ্যাঁ, কাল তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। আমি বললাম, আচ্ছা কি সারপ্রাইজ? কাকিমা বলল, না সেটা কাল এলে বুঝতে পারবে, তাড়াতাড়ি এসো, আমারও ভীষণ ইচ্ছে করছে। আমি বললাম, আচ্ছা তাহলে আসবো নাকি এখনই? চলে এসো, আমি কি কখনো মানা করেছি? আচ্ছা, মনি এসেছে? কাকিমা বল, হ্যাঁ বিকেলে এলো, এখন ঘুমিয়ে পড়েছে। এইভাবে আরও অনেক কথাবার্তা হল, সাথে কিছু রোমান্টিক কথাবার্তা হল। ফোনটা রাখবার আগে কাকিমা কালকে তাড়াতাড়ি আসার কথাটা মনে করিয়ে দিতে ভুল না। আমিও ইচ্ছা পূরণের আনন্দে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রথমে বাড়িতেই একটু ব্যায়াম করি, মাঝে মাঝে দৌড়াতেও যাই। এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস, কিন্তু এখন মনে হচ্ছে এর ফল পাচ্ছি। আর একটা কথা যেটা সকাল থেকে মনের ভিতর ঘুরপাক খাচ্ছে, তা হল কেন জানি না মনে হচ্ছে জবা কাকিমা ও একটু দুর্বল। যদিও এটা আমার অনুমান, কারণ কাল রাত্রে কথা বলার সময় আমি এটা লক্ষ্য করেছি, উনি বারবার আমাকে দেখছিলেন। যাই হোক, সকালে সব কাজকর্ম সেরে আমি প্রত্যেক দিনের মতো পড়তে বসলাম। এটাও আমার ছোটবেলার অভ্যাস। একটু পর দেখলাম মা চা নিয়ে এলো, সাথে ট্রেতে নিজের চাটাও নিয়ে এসেছে। সাধারণত মা প্রত্যেক দিন আমাকে চা দিয়ে জলদি চলে যায়, কিন্তু আজ চা দিয়ে গেল না, তাই আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? মা বল, কি করে বুঝলি? আমি বললাম, না অন্যদিন তুমি চা দিয়ে চলে যাও, আর এখনো দাঁড়িয়ে আছো তাই। মা বল, হ্যাঁ কিছু কথা ছিল। আমি বললাম, দাঁড়িয়ে কেন বস, আর চাটা যখন এনেছো তখন চলো চা খেতে খেতে আজ গল্প করা যাক। মা বলছিলাম তোর উপর খুব চাপ দিয়ে দিলাম না তো?
তুমি নিজের পড়াশোনা আছে, তারপর ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে অনেক কাজ আছে, সাথে আবার সবিতার মেয়েকে পড়ানোর, তার উপর আরও জবার এই কাজ, তোর একটু বেশি চাপ পড়ে যাবে না? আরে মা, কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব আর সব কাজগুলো ভালোভাবে কমপ্লিটও করে দেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। মা বল, ঠিক আছে, কিন্তু যা করবি একটু ভেবে চিনতে। এই বলে মা ঘর থেকে চলে গেল। আমি প্রথমে তেমন একটা কিছু বুঝতে পারিনি, কিন্তু মা চলে যাবার পর তার শেষ লাইনটা যেন আমার মনে একটু খটকা দিল। হঠাৎ মা এটা কেন বলল, কি যা করবি একটু ভেবেচিন্তে? যাই হোক, এসব চিন্তা ভাবনা শেষ করে আমি আমার পড়ায় মন দিলাম। 8টা নাগাদ পড়া শেষ করে মাকে জবা কাকিমার বাড়ি যাবার কথা জানিয়ে বেরিয়ে পড়লাম। যদিও মা বাথরুমে ছিল, তাই আমার কথা শুনতে পেল কিনা তা জানি না। আমাদের বাড়ি থেকে জবা কাকিমার বাড়ি 8 ঘন্টার পথ। বাড়ি থেকে বেরিয়ে অটো নিয়ে প্রায় 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। বাড়ির দরজায় দাঁড়িয়ে দুবার কলিংবেল বাজানোর পর বুঝলাম কেউ আসছে দরজা খোলার জন্য। একজন মাঝবয়সী মহিলা দরজা খুলল। কাপড় চোপড় দেখে বুঝলাম এবারের কাজের মাসি। জিজ্ঞেস করলাম, জবা কাকিমা আছে বাড়িতে? উনি আমাকে বসতে বলে ভেতরে চলে গেলেন, আর আমি সামনের সোফাতে বসে টেবিলে রাখা একটা ম্যাগাজিন দেখতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে মিষ্টি সুরে শুনতে পেলাম, আরে কখন এলে? আমি বললাম, এই তো কাকিমা, একটু আগে। ভাবলাম একবার নিচে গিয়ে দেখে নিন পুরো কাজটা, আর আরও কিছু কাগজপত্র লাগবে। কাকিমাকে দেখে একটা জিনিস বুঝলাম যে উনি বাড়িতে সাধারণত এরকমভাবে থাকেন, একটু খোলামেলা। এমন সময় কাজের মাসি এসে জানালো যে তার সমস্ত কাজ হয়ে গেছে, তাই সে চলে যাচ্ছে। কাকিমা ও তাকে যেতে দিল। ঠিক তখনই কাকিমার ফোন বেজে উঠল। ফোনটা ধরতে ইমা বলল, ওকে একটু ফোনটা দে না। মা বল, বাবু তুই তো কিছু খেয়ে গেলি না, তোর আসতে হয়তো অনেক দেরি হবে। আমি বললাম, মা চিন্তা করো না, আমি ঠিক কিছু না কিছু খেয়ে নেব। এমন সময় কাকিমা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, কেন দিদি, আমার বাড়িতে কি খাবার নেই? ও বাইরে খাবে, তাও আবার আমার কাজ করতে এসে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আজ তোমার ছেলেকে লাঞ্চ না করে যেতে দিচ্ছি না। তুমি দুপুরে ওর জন্য ওয়েট করো না, ও আমার এখান থেকে খেয়ে যাবে। মা যদিও 2-1 বার মানা করার চেষ্টা করল, কিন্তু কাকিমা কোনোমতেই শুনল না। অগত্যা মাকে মানতে হলো। কাকিমা বলল, তুমি বস একটু, আমি আসছি। এই বলে কাকিমাকে কিচেনের দিকে চলে গেল। একটু পরে এল সাথে হাতে একটা ট্রে, বুঝলাম রাস্তা নিয়ে এসেছে। কাকিমা ডাক দিতে আমিও গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়লাম। আমারও খিদে লেগেছিল। খেতে খেতে আমি বারবার জবা কাকিমাকে দেখলাম। হাতে পায়ে নেলপালিশ লাগানো, মুখে হালকা মেকআপ, একদম বম্ব লাগছে। সাথে কম বয়সী মেয়েদের মতো কাকিমাকে একদম 25-26 বছরের মহিলার মতো লাগছে। আর থাকতে না পেরে ভাবলাম একবার ট্রাই করে দেখি, তাই বললাম, কাকিমা আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজ। আপনাকে দেখে কেউ বলবে না যে আপনার বিয়ে হয়ে গেছে বা একটা মেয়েও আছে? কাকিমা বল, আচ্ছা, তা আমাকে এত নিখুঁতভাবে কবে থেকে দেখতে শুরু করলে? কাকিমার কথায় আমি বিষম খেয়ে গেলাম, তাই কোনোমতে ঢোক গিলে বললাম, না না কাকিমা, আমি ওইভাবে কিছু মিন করিনি। আমি তো জেনারেল একটা কথা বললাম, আপনি খুব সুন্দর লাগছে। কাকিমা বলল, আরে আমি মজা করছিলাম, আমি জানি সে কথা। তোমাকে আমি ছোট থেকে দেখে আসছি, কিন্তু এটা কি কাল না আমাদের কথা হলো আর আজই ভুলে গেলে? আমি বললাম, কি কথা কাকিমা? বাহরে, বললাম না আমাকে কাকিমা বলে ডাকবে না, আর আপনি করেও না। আমি বললাম, না ভুলিনি, মনে আছে, কিন্তু তা না হলে কি বলে ডাকবো সেটা খুঁজে পাইনি, তাই বললাম। কাকিমা বল, ঠিক আছে, কিন্তু আপনি বলা চলবে না, আমাকে তুমি তুমি বলে ডাকবে। আমি বললাম, ঠিক আছে কাকিমা। আবার জিজ্ঞেস করলাম, কাকিমা তুমি ব্রেকফাস্ট করবে না? কাকিমা বল, না আমি একটু ডায়েটে আছি, তাই শুধু জুস খাই। মনে মনে ভাবলাম, এরকম নিজেকে ধরে রাখতে হলে কি খেতে হবে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাকিমাকে বাকি কাগজপত্রগুলো এনে দিতে বললাম এবং কাজ শুরু করলাম। কাজ শুরুতে যেটা বুঝলাম তা হলো অনেক কিছু ডিউ আছে এবং সেসব কমপ্লিট করতে বেশ ভালোই টাইম লাগবে। একটু পর কাকিমা এলে বললাম, কয়েকটা জিনিস মিসিং আছে, ওগুলো অনলাইন থেকে বার করতে হবে। বাকি যে কাজগুলো আছে তা আমি করে দিচ্ছি। কাকিমা বল, ঠিক আছে, কিন্তু বাকিগুলো কিভাবে করতে হবে আমাকে বুঝিয়ে দাও। এরপর আমি কাকিমাকে বাকি কাজগুলো বোঝাতে শুরু করলাম, কিন্তু ওনার মুখ দেখে মনে হলো না যে উনি খুব একটা কিছু বুঝলেন। কাকিমাকে বললাম, আপনি বাদ দেন, এই কাগজপত্রগুলো নিয়ে বাকি কাজগুলো আমি করে দেব, তারপর একদিন এসে ফাইনাল সাবমিট করে দেব। কাকিমা বলল, ধন্যবাদ তোমাকে, আমিও মনে মনে তাই চাইছিলাম। জানি আপনার মুখ দেখে মনে হলো আপনি খুব একটা কিছু বোঝেননি এইসবের। জবা কাকিমা আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসল এবং বলল, তুমি একটু বসো, কাজগুলো করো, আমি ততক্ষণে কিচেনের কিছু কাজ সেরে আসি। এই বলে কাকিমা এখান থেকে উঠে নাচতে নাচতে চলে গেল। সমস্ত কাজ বুঝে নিতে এবং কাগজপত্র তৈরি করতে প্রায় ঘন্টা লেগে গেল। ততক্ষণে কাকিমা বেশ কয়েকবার এল গেল।
প্রায় ঘন্টা পর কাকিমা বলল, তুমি একটু বসো, আমি স্নান সেরে নিই, তারপর আমরা একসাথে লাঞ্চ করব। আমি মাথা নেড়ে কাকিমার কোথায় সম্মতি জানালাম। যেহেতু আমার কাজ হয়ে গেছিল তাই ভাবলাম একবার কাকিমার বাড়িটা ঘুরে দেখি। এক এক করে পুরো বাড়িটা ঘুরে দেখলাম সব কিছুই খুব সুন্দর পরিপাটি করে সাজানো। সব জায়গাতে একটা আভিজাত্যের ছাপ, বিশেষ করে কাকিমার বেডরুমটা বিলাসবহুল। আধ ঘন্টা পর কাকিমা স্নান করে বের হলো, জলে ভিজে গেছে, মাথায় গোল করে একটা তোয়ালে জড়িয়ে, আর সেটা দিয়ে তিনি শুকানোর চেষ্টা করছেন। কাকিমার এই সদ্য স্নান করা দেখে কাকিমাকে আরও বেশি সুন্দরী মনে হলো। কাকিমা বলল, আমার স্নান হয়ে গেছে, তুমি আর দেরি না করে স্নানটা সেরে নাও, তারপর আমরা একসাথে লাঞ্চ করতে বসব। আমি কাকিমার কথায় সম্মতি জানিয়েছি। হ্যাঁ কাকিমা গু বলে বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমে ঢুকলাম স্নান করতে। মাঝারি ধরনের একটা বিলাসবহুল বাথরুম যাকে বলে, কি নেই বাথরুমে। বাথটাব থেকে শুরু করে গিজার, প্রত্যেকটি সামগ্রী আছে, এবং তাও আবার নামিদামি কোম্পানির বাথরুম হিসাবে এটা একটু বেশি বিলাসবহুল। কাকিমাকে দেখে বোঝা যায় উনি বিলাসিতা পছন্দ করেন, আর এটাও বুঝলাম যে কাকু কেন বিজনেসের কাজে বিজি থাকেন, বেশি করে পয়সা কামানোর জন্য। যাই হোক, এবার স্নান করার জন্য আমি হ্যাগারে কাপড় রাখতে যাব, দেখলাম সেখানে টাঙানো আছে কাকিমার কাপড়। স্বাভাবিকভাবেই সেগুলো দেখার ইচ্ছে হলো, তাই হাতে নিয়ে দেখলাম ভালো করে। বুঝলাম এইটা আজকেরই ব্যবহার করা, যেটা এখনো পর্যন্ত কাঁচা হয়নি, তাই কেমন একটা গন্ধ আছে, কিন্তু গন্ধটা বেশ ভালো। স্নান করতে করতে একটা জিনিস আমি খুঁজে পেলাম না, যে কাকিমা কেন তার ব্যবহার করা কাপড় এখানে রেখে গেছেন। কারণ তিনি জানেন যে উনার পর আমি বাথরুমে স্নান করতে আসব। যাই হোক, এইসব ভাবতে ভাবতে স্নান কমপ্লিট করে রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখলাম কাকিমা ততক্ষণে বেশ সুন্দর করে সেজেগুজে টেবিলে খাবার সাজাচ্ছেন। একটু পর রেডি হয়ে এসে খেতে বসলাম। ডাইনিং টেবিলে কাকিমা আগেই সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছেন। কাকিমা আমাকে সমস্ত কিছু দিয়ে নিজেও খেতে বসলেন, কিন্তু কাকিমার খাবার আমার থেকে অনেক আলাদা। এক কথায় যাকে বলে ডায়েট চার্ট। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কাকিমা আপনি কি সারাদিন ডায়েট ফুডই খান? কাকিমা বলল, না, মাঝে মাঝে সবকিছুই খাই, কিন্তু আমি একটু ডায়েটে থাকতে পছন্দ করি। আমি বললাম, ও ভালো, শরীরের যত্ন রাখা ভালো। এভাবে খেতে খেতে আমার